ভূতের গল্প বলার মজাই আলাদা, তাই না? মিম তখন ক্লাস 10-এ পড়ে, আর রনি তার বয়স আর রনি তার সমবয়সী। দুজন ভূত টুত বিশ্বাস করে না, বিজ্ঞান নিয়ে ঘাটাঘাটি করে। আমি হাসি মুখে বললাম, শুন তোরা, জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা বিজ্ঞান দিয়ে বোঝানো যায় না। রনি হেসে বলল, ধুর চাচা, আপনিও পুরনো দিনের গল্প করলেন, ভূত বলে কিছুই নেই। আমি মুচকি হেসে বললাম, নেই তাহলে শোন, এই মাস খানেক আগের ঘটনা, এই রাজশাহী শহরের ঘটনা। ভীম তার রনে দুজনের চোখ বড় বড় হয়ে গেল। মজা লাগতেছে। আর শোন, ঘটনা শুরু করে ঘটনা শুরু হয়েছিল আমার এক পুরনো বন্ধু করিম চাচার চায়ের দোকানে। করিম চাচার দোকানটা একটা পুরনো জমিদার বাড়ির পাশের গলিতে, যেখানে সন্ধ্যার পর কেমন যে একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়। করিম চাচা দোকানটা বেশ জমাট থাকে, বিশেষ করে সন্ধ্যার পর। তবে গত 1 মাস ধরে সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটছিল। স্ট্রেঞ্জ। প্রতি বৃহস্পতিবার মাঝরাতের পার হলে সব দোকানপাট বন্ধ হয়ে যেত। তখন করিম চাচার দোকানের সামনে ফাঁকা জায়গাটাতে কে যেন একটা বড় পার্টি আয়োজন করত। চেয়ার টেবিল পড়তো, আলো আলো জ্বলতো, গান বাজনা চলতো, আর সেই সাথে আসতো বিরিয়ানির মাতাল করা ঘ্রাণ। কিন্তু সমস্যা হলো, ভোর হওয়ার আগেই সবকিছু ঘাত হয়ে যেত। কোনো চিহ্ন থাকতো না, কোনো প্রাণ থাকতো না, এমনকি মাটিতে এক টুকরো কাগজও পড়ে থাকতো না। স্ট্রেঞ্জ। প্রথম কয়েকবার করিম চাচা ভেবেছিলেন হয়তো স্বপ্ন দেখছেন, কিন্তু তখন নিয়মিতভাবে এটা ঘটতে শুরু করলো। তখন তিনি চিন্তিত হয়ে পড়লেন। এলাকার লোকজন বলাবলি করতে লাগলো, এটা নাকি ভূতের কারবার, পুরনো জমিদার বাড়ির ভূতেরা নাকি বিয়ে করেছে। ভূতের বিয়ে? মিম অবাক হয়ে বললাম, এগুলো কি বলো চাচা? আমি বললাম, সব শুনবি তো? এই ঘটনার কথা আমার কানে আসতেই আমি কৌতূহলী হয়ে পড়লাম। করিম চাচা তো ভয়ে রাতে ঘুমাতে পারছিল না। আমি তাকে বললাম, করিম, এবার আমি ব্যাপারটা দেখবো। স্ট্রেঞ্জ। তারপর করিম চাচা ভয়ে ভয়ে রাজি হলেন। আমরা সিদ্ধান্ত নিলাম পরের বৃহস্পতিবার রাতে আমি তার দোকানে লুকিয়ে থাকবো। আমরা সাথে গেল আমার পাড়ার একটু ভীতু টাইপের কিন্তু রসিক ছেলে, নাম তার আজম। আজম অবশ্য ভূতের নাম শুনলেই পালাতো, কিন্তু কৌতূহল তাকে টেনে নিয়ে গেল। সেদিন রাত 12টা বাজতেই আমরা করিম চাচার দোকানের ভিতরটা একটা অন্ধকার কোণায় লুকিয়ে পড়লাম। করিম চাচা অবশ্য আগে পালিয়েছিলেন। বাইরে হালকা কুয়াশার চাদর, দূরের রাস্তা, ল্যাম্পপোস্টগুলো কেমন যে আবছা দেখাচ্ছিল। আজমের হাত কাঁপছিল, সে ফিস ফিস করে বলল, চাচা, পালালে কেমন হয়? পালায় যাবে। গুড। তারপর ঠিক 12:30 বাজতে শুরু হলো ঘটনা। প্রথমে একটা হালকা আলোর ঝলকানি, তারপর কুয়াশার মধ্য থেকে একে একে চেয়ার টেবিল, ঝকঝকে রূপালি থালা বাসন, আর অদ্ভুত দেখতে কিছু মানুষ, নাকি ভূত, এসে ভিড় করতে শুরু করলো। তাদের পোশাক ছিল পুরনো দিনের জমিদার বাড়ির মতো, আর তাদের চলন বলন ছিল ভীষণ গভীর। আজম ভয় আমার পাঞ্জাবি খামচে ধরছিল। সে বলল, চাচা, এরা তো মানুষ না, এদের পা মাটি স্পর্শ করছে না। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম, সত্যি তো, লোকগুলো যেন মাটি থেকে একটু উপরে ভেসে বেড়াচ্ছে।
তাদের সবার হাতে ছিল গোলাপ ফুলের তোড়া, আর তাদের মুখে কেমন যেন একটা রহস্যময় হাসি। এরপর সবচেয়ে অবাক করার ঘটনা হলো, একদল বাদ্যযন্ত্র বাদক এসে বাজাতে শুরু করলো। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, তাদের বাদ্যযন্ত্র থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, শুধু তাদের হাত নড়ছিল আর হাওয়া হাওয়ায় কেমন যেন একটা সুর ভেসে আসছিল। সেই সুর শুনে মনে হচ্ছিল বহু প্রাচীন দিনের কোনো বিয়ের গান। বুঝলাম। হঠাৎ করে এই পার্টিতে একটা হইচই শুরু হলো। একটা একজন লম্বা পাতলা একজন লম একজন লম্বা পাতলা গড়নের ব্যক্তি এগিয়ে এলেন। তার পরনে ছিল সোনালী কাজের একটি শেরওয়ানি আর মাথায় ছিল টপর। মনে হচ্ছিল তিনিই বর। আর তার পাশে ধীর পায়ে এলেন এক সুন্দরী রমণী, পরনে টুকটুকে লাল বেনারসি শাড়ি, হাতে শাখা পলা আর মুখটা ঘুমটায় ঢাকা। তাকে দেখে মনে হচ্ছিল যে বহু চীন কালের কোনো রাজকন্যা। আজম ফিস ফিস করে বলল, চাচা, ইনি তো একদম সিনেমার মতো সুন্দরী। এর ভূতেরাও কি এত সুন্দর হয়? ভূতেরাও কি এত সুন্দর হয়? আমি অবাক হয়ে বললাম, বর আর কনে ঘিরে উৎসব চলছিল, বিরিয়ানি ঘ্রাণে তখন সারা এলাকা মপ করছিল। এবার আমার পেটও কেমন যেন গুড়গুড় হয়ে উঠলো। ভূতের বিরিয়ানি বলে কথা। আমি ভাবলাম এই বিরিয়ানির রহস্য কি, এভাবে এই খাচ্ছে কিন্তু খাবার দেখা যাচ্ছে না। হঠাৎ আমার চোখে পড়লো করিম চাচার দোকানে এক কোণে, সেখানে একটা পুরোনো টিনের বাক্সের পাশে ছিল ভাঙা কাচের বোতল আর একটা পুরনো লণ্ঠন পড়েছিল। সেই লণ্ঠনের পাশে একটা তার কেমন যেন ঝিলমিল করছিল। আমার মাথা হঠাৎ এক বুদ্ধি এলো। এই পুরনো একটা এই পুরনো ঘটনার পিছনে নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। কিন্তু আজমের হাত ধরে আর কিছুই বলতে পারছিলাম না। সে তো ভয়ে মরেই যাচ্ছিল। পার্টি চলছিল প্রায় 2 ঘন্টা ধরে। অদ্ভুত অতিথিরা একে অপরের সাথে কথা বলছিল, কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছিল না। মনে হচ্ছিল পুরো পুরো পার্টিটা যেন একটি নীরব চলচ্চিত্র। ভোর 4টা বাজতে সে আলো, চেয়ার টেবিল আর অতিথিরা ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যেতে থাকলো, যেন কেউ ম্যাজিক করে সবকিছু মুছে দিল। যখন শেষ অতিথিও অদৃশ্য হলো, তখন আজম ভয়ে ভয়ে বলল, চাচা, চলেন পালায়, আমি আর এক মুহূর্ত থাকবো না। আমার দোকানের বাইরে এসে বললাম, সবকিছু আগের মতোই ফাঁকা, কোনো চিহ্ন নেই, শুধু বিরিয়ানির মৃদু ঘ্রাণটা তখন বাতাসে ভাসছিল। পরের দিন সকাল আমি আর আজম আবার করিম চাচার দোকানে গেলাম। আজম তো কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু আমি তাকে জোর করে টেনে নিয়ে এলাম। করিম চাচার ভয় কাঁপছিল। সে বলল, চাচা, কি দেখলেন? সত্যি কি ভূতের বিয়ে? আমি হাসলাম, করিম, আমি তোমাকে সব বলবো, কিন্তু তার আগে আমাকে কিছু পরীক্ষা করতে হবে। পরীক্ষা করবে? পরীক্ষা মজা লাগতেছে, ওয়েট আর শোনাই। আমি সরাসরি সেই পুরনো টিনের বাক্সের কাছে গেলাম, যেখানে রাতে ঘন্টনটা ছিল। বাক্স বক্সটা সরিয়ে দেখি নিচে একটা ছোট গর্ত। সেই গর্তের ভিতরে একটা অদ্ভুত যন্ত্র, আর তার থেকে একটা তার বেরিয়ে গেছে, যেটা পাশের জমিদার বাড়ির দেওয়ালের দিকে গেছে। আজম অবাক হয়ে বলল, এটা কি চাচা? আমি বললাম, এটা কোনো ভূতের কারবার না আজম, এটা হলো প্রজেকশন আর স্মেল জেনারেটর কাজ। আমি বললাম, এটা কোনো ভূতুরের কারবার না আজম, এটা হলো প্রজেকশন আর স্মেল জেনারেটরের কাজ। আমার মাথায় আসা বুদ্ধিটা কাজে লেগে গিয়েছিল। জমিদার বাড়ির এক ছেলে, যে নাকি বিদেশি ইঞ্জিনিয়ারিং পড়তো, সে ফিরে এসে এই টেকনোলজি নিয়ে গবেষণা করেছিল। সে নাকি প্রাচীন জমিদার বাড়ির ইতিহাস আর বিয়ের পুরনো প্রথাগুলো নিয়ে একটা প্রজেক্ট তৈরি করছিল। সে একটা বিশাল হলো গ্রাফিক্স
প্রজেক্টর তৈরি করেছিল, যেটা কুয়াশার মধ্যে কি মাত্রিক ছবি তৈরি করতে পারতো। আর বিরিয়ানির ঘ্রাণটা আসতো একটা স্মেল জেনারেটর থেকে, যেটা বিরিয়ানির সেন্স ব্যবহার করে বাতাস সুগন্ধ ছড়াতো। শব্দহীন বাদ্যযন্ত্র ব্যাপারটা ছিল এক ধরনের সাইলেন্স অডিও ওয়েভ, যা শুধু নির্দিষ্ট কিছু যন্ত্রের মাধ্যমে শোনা যেত, আমাদের খালি কানে নয়। আর মাটি থেকে বেঁচে বেঁচে থাকাটা ছিল প্রজেকশনের একটা ইলুশন। ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না? তারপর শুনি আমরা কি হচ্ছে গল্পতে। সেই ইঞ্জিনিয়ারিং ছাত্রটি রাত 2টোর পর থেকে তার প্রজেক্ট নিয়ে কাজ করত, তখন রাস্তা ফাঁকা থাকতো এবং কুয়াশা বেশি ঘন থাকতো, যা হোলোগ্রাফিক প্রজেকশন জন্য উপযুক্ত ছিল। সে নিজের বর আর কনের হোলোগ্রাফিক মডেল তৈরি করেছিল, যা দেখতে অবিকল প্রাচীন জমিদার পরিবারের সদস্যদের মতোই ছিল। শেষ হয়েছিল তার প্রজেক্টটা সম্পূর্ণ হলে সবাই জানাবে, কিন্তু তার আগে এই ভূতের বিয়ের গুজব ছড়িয়ে পড়া সে বেশ চিন্তায় পড়েছিল। তারপর আমরা তখন তার সাথে যোগাযোগ করলাম, তখন সে খুলে বলল সে তার এই প্রজেক্টের জন্য করিম চাচার দোকানের সামনে ফাঁকা জায়গা বেছে নিয়েছিল, কারণ এটা ছিল পুরনো জমিদার বাড়ির সবচেয়ে কাছের জায়গা এবং লোকচক্ষু আড়ালে। মিম আর রনি মনোযোগ দিয়ে শুনছিল। রনি বলল, বাহ চাচা, তাহলে তো ভূতের বিয়েটা আসলে ভূতের প্রজেক্ট ছিল। আমি হেসে বললাম, একদম ঠিক বলেছিস, বিজ্ঞান অনেক সময় এমন কাজ করে যা আমাদের চোখে জাদু বলে মনে হয়। মিম বলল, কিন্তু চাচা, এই ঘটনার ঘটেছিল মাসখানেক ধরে, ছাত্রটি এতদিন কাউকে কিছু জানায়নি কেন? আসলে আমি বললাম, সে অপেক্ষাই করছিল তার প্রজেক্ট সম্পূর্ণ করার জন্য, আর তার এই গোপন কাজটাই তো ভূতের বিয়ের গল্পটা আরো জমিয়ে তুলছিল। করিম চাচা তো এই ঘটনা জানার পর স্বস্তি স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে বলল, বাবারে, বাঁচা গেল। আমি ভেবেছিলাম সত্যি ভূতে আমার দোকানের সামনে এসে বিরিয়ানি খাচ্ছে। অদ্ভুত বিষয়। আমি বললাম, বিরিয়ানি তো খাচ্ছিল, তবে তার ঘ্রাণ আসছিল, খাবার ছিল না। সবই তো প্রযুক্তির কেরামতি। মিম আর রনি দুজনে হেসে হেসে উঠলো। রনি বলল, এই গল্পটা নিয়ে একটা শর্ট ফিল্ম বানানো যায় চাচা। আসলে আমি বললাম আর আমি বললাম, তোর আইডিয়াটা মন্দ নয়। এই রাজশাহী শহরের বুকে আধুনিক প্রযুক্তির ছোঁয়া একটা পুরোনো দিনের রহস্য। মন্দ হবে না। সেই থেকে করিম চাচার দোকানে আর ভূতের বিয়ের আয়োজন হয় না। সেই ইঞ্জিনিয়ার ছাত্রটি তার প্রজেক্ট নিয়ে আরো অনেক কাজ করছে, আর আমার মাঝে মাঝে তখন করিম চাচার দোকানে চা খেতে যায়, তখন এই ভূতের বিয়ের গল্পটা মনে পড়ে যায়। বিজ্ঞানের রহস্য, এই মজাদার মিশ্রণটা আমাদের মনে হয় এক অদ্ভুত আনন্দ দেয়। এই শহর রাজশাহী সবসময় কিছু নতুন গল্প নিয়ে আমরা অপেক্ষায় থাকি। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। দেখা যাক নেক্সট আরেকটা গল্প পড়বো ইনশাল্লাহ, সাথেই থাকুন। ভূতের রেস্টুরেন্ট এবং এক পাগল বাবুর্চি। বাপ রে বাপ, ভূতের রেস্টুরেন্ট, এক পাগল বাবুর্চি। রাজশাহী শহরের পুরনো বাজারটা অদ্ভুত সব গল্প আর চরিত্র দিয়ে ভরা। ঠিক এই বাজারের এক প্রান্তে মনস্থ একটা বট গাছের নিচে জহির কাকার ছোট একটা রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টের নাম আহলাদি, কিন্তু আহ্লাদ তো দূর। গত 1 বছর ধরে রেস্টুরেন্টের অবস্থা ছিল খুব করুণ। দিনে 4 জন লোক আসতো, তাও তারা খাবার খেয়ে তৃপ্ত হতো না। জহির কাকা হতাশ হয়ে একদিন আমাকে অর্থাৎ
লেখককে ডাকলেন, বললেন, আমি আমার রেস্টুরেন্টে কপাল বোধহয় পুড়ে গেছে। এমন কোনো রেসিপি নেই যা আমি চেষ্টা করিনি। নতুন কোনো বাবুর্চি রাখতে পারছি না। সবাই নাকি আমার রান্নাঘরে ভূত দেখে। আমি অবাক হয়ে বললাম, ভূত? ভূত কি করে? জহির কাকা ফিস ফিস করে বললেন, ভূতেরা বাবুর্চিগিরি করে। যারা আমার এখানে কাজ করতে আসে তারা বলে রাতে নাকি রান্নাঘরে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কেউ নাকি গভীর রাতে বিরিয়ানি রান্না করে, পরোটা ভাজে, আর তার তার ঘ্রাণ পুরো রেস্টুরেন্টে ম করে। কিন্তু ভোরের আরো ফোটার আগে সে ঘ্রাণ আর সব সরঞ্জাম হাওয়া হয়ে যায়। বাপরে বাপ, স্ট্রেঞ্জ, অদ্ভুত। তারপর আমি হাসলাম, আপনার রেস্টুরেন্টে বুঝি ভূতেরা ফ্রিতে বিরিয়ানি খায়? জহির কাকা মাথায় নাড়ালেন, না ভাই, তারা তো খায় না, রান্না করে। লোকে বলে আমার এই রেস্টুরেন্টে নাকি 100 বছর পুরনো। এর আগে মালিক অর্থাৎ নেহাল বাবুর্চি একজন পাগলা বাবুর্চি ছিলেন। তিনি নাকি গভীর রাতে একা একা রেসিপি নিয়ে পরীক্ষা করতেন। সবাই বলে তিনি মারা যাওয়ার পরেও তার ভূত নাকি এই রান্নাঘরে ছাড়েনি। গভীর রাতে সে নাকি তার প্রিয় রেসিপিগুলো রান্না করে। অদ্ভুত। বাইরে ভাই, অদ্ভুত তো। তারপর এই গল্প শুনে আমার কৌতূহল বেড়ে গেল। আমি জয়ের কাকাকে বললাম, কাকা, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি এই রহস্য সমাধান করতে চাই। জহির কাকা আনন্দে লাফিয়ে উঠলেন। আমরা ঠিক করলাম সেদিন রাতে রেস্টুরেন্টে আমি একা থাকবো। জাহির কাকা আমাকে সব চাবি বুঝিয়ে দিয়ে চলে গেলেন। রাত তখন 11টা। বাইরে সব দোকান বন্ধ, কেবল চাঁদের স্ল্যান আলো এসে রেস্টুরেন্টের কাছের জানালায় পড়েছিল। আমি রেস্টুরেন্টে এক কোণে বসেছিলাম, হাতে একটা গরম চায়ের কাপ, এক ধরনের গা ছমছমে নীরবতা। রাত 12টা বাজতে হঠাৎ একটা মৃদু শব্দ শুনতে পেলাম, ঝনঝন করে কি যেন একটা পড়ল। আমি ভয়ে চুপছে গেলাম, বুকটা ধরফর করতে শুরু করলো। শব্দ আসছিল রান্নাঘর থেকে। আমি সাহস করে টর্চ লাইট দিয়ে রান্নাঘর থেকে এগোলাম। রান্নাঘরে ঢুকেই দেখি সবকিছু আগের মতোই আছে, কিন্তু টেবিলে একটা নতুন প্লেট রাখা, তার পাশে একটা পুরনো মসজিদ ধরা চামচ। আমি চামচটা তুলে নিতেই হঠাৎ একটা মৃদু বাতাস আমার পাশ দিয়ে গেল, ঠিক কেউ যেন নিঃশ্বাস ফেলল। আমি ভয়ে দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। এরপর রেস্টুরেন্টের সামনে দরজায় তালা দিয়ে আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। রাত তখন 2টো, বাইরে কুকুরের ডাকও শোনা যাচ্ছে না। হঠাৎ করে আমার নাকে একটা মিষ্টি গন্ধ এলো, যে মিষ্টি পোলাও রান্না হচ্ছে। আমি জানি পোলাও রান্না হচ্ছে না, কিন্তু ঘ্রাণ ঘ্রাণটাও এত স্পষ্ট যে মনে হচ্ছে কেউ এখনই আমার সামনে বসে রান্না করছে। আমি ধীরে ধীরে রান্নাঘরের দরজার দিকে এগোলাম। এবার আমি দেখলাম একটা স্ল্যান আলো আসতেছে। আমি দরজা ঢেলে রান্নাঘরে ঢুকলাম, দেখি গ্যাসের চুলা জ্বলছে আর একটা ছায়ামতি হাতা নাড়ছে। তার হাতে একটা বড় কড়াই, আর সেই কড়াই থেকে ভেসে আসছে পোলাওয়ের মিষ্টি গন্ধ। আমি ভয়ে জমে গেলাম। ছায়ামূর্তি ঘুরে তাকালো, তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, তার গায়ে ময়লা কাপড়। আমি বুঝছিলাম এটাই সেই নিহাল বাবুর্চি। ভূতটা আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত শব্দ করলো। সে আমাকে ভয় দেখাচ্ছিল না, বরং মনে হলো যে কিছু একটা বলতে চাইতেছে। গুড। আমি সাহস করে বললাম, কে আপনি? স্যার, মূর্তিটা আমার দিকে এগিয়ে এলো আর তার হাত দিয়ে ইশারায় আমাকে কড়াইয়ের কাছে ডাকলো। আমি দেখলাম কড়াইয়ের ভিতর চাল, ডাল আর মাংসের টুকরো নেই, শুধু ধোয়া আর পোলাওয়ের ঘ্রাণ। আমার চোখ কপালে উঠলো। আমি বুঝলাম এটা নিহাল বাবুর্চির আত্মা।
তিনি তার রেসিপিটি তৈরি করতে চান, কিন্তু তার কাছে কোনো উপকরণ নেই। তিনি শুধু তার স্মৃতির জ্ঞান তৈরি করেছিল। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে বাইরে এলাম, নিজের বাইক নিয়ে সোজা বাজার থেকে চাল, ডাল, মাংস আর সব মশলা কিনে আনলাম। তখন ফিরে এলাম, তখন রাত প্রায় 3:30। আমি আবার রান্নাঘরে ঢুকলাম, দেখি নিহাল বাবুর্চি এখনো দাঁড়িয়ে আছে। তার চোখে কেমন যেন একটা বিষণ্ণতা। আমি বললাম, নিহাল বাবুর্চি, আপনি কি এই জিনিসগুলো চান? আমি আমি চাল চাল, ডাল, মাংস আর মশলার প্যাকেটগুলো তাকে দেখালাম। সে আনন্দে আমার দিকে তাকালো আর একটি মৃদু শব্দ করে ঘাড় নাড়ল। সে আমাকে শিখিয়ে দিল কিভাবে তার বিখ্যাত নিহাল বাবুর্চি পোলাও রান্না করতে হয়। আমি তার ইশারা, তার নির্দেশ অনুযায়ী রান্না শুরু করলাম। আমি চাল ধুয়ে কড়াই দিলাম, মশলা আর তেল দিয়ে কষালাম আর তারপর মাংস টুকরোগুলো দিয়ে দিলাম। নিহাল বাবুর্চি আত্মা আগের পাশে আমার পাশে দাঁড়িয়ে ছিল। সে আমার হাত ধরে মাঝে মাঝে ঠিক করে দিচ্ছিল। মনে হচ্ছিল তার আত্মা আমার শরীরের মধ্যে ঢুকে পড়েছে। তখন পোলাওটা হয়ে গেল। তখন তার ঘ্রাণে পুরো রেস্টুরেন্টে ভরে গেল। আমি অবাক হয়ে দেখলাম নিহাল বাবুর্চির আত্মা আমাকে দেখে হাসছে। সে একটু অদ্ভুত কারণ, অথচ মধুর হাসি দিয়ে অদৃশ্য হয়ে গেল। ভোর হয়ে গেল। জাহের কাকা রেস্টুরেন্টে খুলতে এসে আমাকে দেখলেন। তিনি বললেন, ভাই কি হলো, কোনো ভূত দেখেছো? আমি হেসে বললাম, হ্যাঁ কাকা দেখেছি, আর এই ভূতকে আমি খুশি করে এসেছি। বাইরে ভাই, আমি তাকে বললাম, কাকা আজ থেকে আপনার রেস্টুরেন্টে আমি একজন বাবুর্চি হব। জহির কাকা অবাক হলেন, আপনি তো কখনো রান্নাই করেননি। আমি বললাম, আমি না, নেহাল বাবুর্চি রান্না করবে। আমি জহির কাকাকে বললাম, আপনি নেহাল বাবুর্চির কাছ থেকে রেসিপিটা শিখেছি। এখন থেকে আমি প্রতিদিন রাতে নেহাল বাবুর্চি পোলাও রান্না করব। জয় কাকা আমার কথা শুনে হাসলেন। তিনি ভাবলেন আমি পাগল হয়ে গেছি। কিন্তু যখন আমি তার সামনে নেহাল বাবুর্চির রেসিপি অনুযায়ী পোলাও রান্না করলাম, তখন তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। সেই দিন থেকে আমার হাতে রান্নার ঘ্রাণ পুরো বাজার মপ মপ করতে লাগলো। লোকজনের ভিড় জহির কাকার রেস্টুরেন্ট উপচে পড়লো। সবাই খেতে লাগলো নেহাল বাবুর্চির পোলাও। আমি জানি এই পোলাটা আমি রান্না করছি না। এই পোলাটার স্বাদ আর জাদুটা আসে নেহাল বাবুর্চির আত্মা থেকে। তিনি তার রেসিপিটা আমার মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দিচ্ছেন। ইয়েস, এই গল্পটা হলো সেই পাগল বাবুর্চি, যিনি তার খাবারে এতটাই ভালোবাসতেন যে মৃত্যুর পরও তার হাতটা তার রেস্টুরেন্টে ছাড়তে পারেনি। আর আমি সেই সৌভাগ্যবান ব্যক্তি যে তার গোপন রেসিপিটা শিখেছি। আমাদের এই রেস্টুরেন্টে এখন আর ভূতের আসে না, কারণ ভূতের এখন ব্যস্ত মানুষের জন্য পোলাও রান্না করতে বিরিয়ানি পোলাও রান্না করতে। গল্পটা পড়ে ভালোই লাগলো। এখন কি করা যায় ভাবতেছি, একটা গল্প পড়ি। ঠিক বলি, আর একটা গল্প লিখে দাও। দেখি কি গল্প লেখা যায়। বেশ, তাহলে আপনার জন্য আরো একটি দীর্ঘ এবং মজাদার গল্প লিখছি। এটি আরো বেশি রহস্য ও প্রত্যাশিত টুইস্ট দিয়ে জানানো হয়েছে, যা 30 থেকে 40 মিনিটের ভিডিওর জন্য উপযুক্ত হবে। ওদের বাস স্ট্যান্ডের গুপ্তধন। রাজশাহী শহরের পুরনো রেলওয়ে স্টেশনের কাছে একটা বাস স্ট্যান্ড আছে। বাস স্ট্যান্ডটা দেখতে খুব সাধারণ, কিন্তু এর একটা বদনাম আছে। লোকে বলে এটা নাকি ভুতুড়ে। সন্ধ্যার পর কেউ এখানে বেশিক্ষণ দাঁড়ায় না, কারণ এই বাস স্ট্যান্ডে মাঝে মাঝে দেখা যায় এক অদ্ভুত জিনিস। কি অদ্ভুত জিনিস আমি নিজেও জানি না।
প্রতি পূর্ণিমা রাতে রাত 12টা বাজার পর বাস স্ট্যান্ডের পাশে একটা ভাঙা চায়ের দোকান থেকে মৃদু আলোর ঝলকানি দেখা যায়, আর শোনা যায় পুরোনো দিনের কোনো যন্ত্র সঙ্গীতের সুর। যারা এই দৃশ্য দেখেছে তারা বলে চায়ের দোকানের ভিতরে নাকি একটা সাদা পাঞ্জাবি পরা বৃদ্ধ লোক বসে থাকে। সে একাই একাই চা বানায়, আর সেই চা থেকে একটা মিষ্টি ঘ্রাণ বের হয়, যা নাকি 100 বছর আগে সেই বিখ্যাত কফি হাউসের স্পেশাল চায়ের মতো। কিন্তু কেউ যখন কাছে গিয়ে দেখে তখন সেখানে কেউ নেই। বাপরে বাপ! একটা ভাঙ্গা লণ্ঠন পড়ে আছে, আর বাতাসে একটা অদ্ভুত মিষ্টি ঘ্রাণ ভেসে আসে। এই গল্পটা আমার কানে এসেছিল আমার পুরনো বন্ধু জসিম চাচার কাছ থেকে। জসিম চাচা এই বাস স্ট্যান্ডের পাশেই থাকেন। তিনি আমাকে বললেন, রহমত, এই রহস্যের পিছনে একটা নিশ্চয় কোনো গল্প আছে। ইয়েস, গল্প থাকতেই পারে। আমি কৌতূহল হয়ে গেলাম। আমি বললাম, চাচা, চলুন আমরা এই রহস্য সমাধান করি। চল। আমরা দুজন ঠিক করলাম পরের পূর্ণিমা রাতে আমরা বাস স্ট্যান্ডে যাব। জসিম চাচা কিছুটা ভয় পাচ্ছিল, কিন্তু তার কৌতূহল ছিল আরো বেশি। পূর্ণিমা রাতে আমার একটা টর্চ লাইট নিয়ে বাস স্ট্যান্ডে গেলাম। রাত 12টা বাজার কিছুক্ষণ আগেই আমরা একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। বাতাসে তখন একটা মিষ্টি গন্ধ ভেসে আসছিল, আর চারিদিকে কেমন যেন একটা শান্ত পরিবেশ। 12টা বাজতেই ভাঙা চায়ের দোকানে লণ্ঠনটা জ্বলে উঠলো। ভিতরে দেখলাম একজন সাদা পাঞ্জাবি পরা বৃদ্ধ লোক বসে আছে। তার মাথায় চুলগুলো সাদা, আর মুখে একটা রহস্যময় হাসি। তার হাতে একটা চায়ের কটলি ছিল, আর সেই কটলি থেকেই ধোঁয়া বেরোচ্ছে। জসিম চাচা আমার হাত চমকে ধরলেন, রহমত, ভূত! এটা তো সত্যি ভূত! আমি তাকে ধমক দিয়ে বললাম, চুপ করে থাকো, আমরা শুধু দেখবো। বিদ্যুৎটি একা একা চায়ের কাপে চা ঢালতে লাগলো, আর সেই চায়ের কাপ থেকে ধোঁয়া বের হতে লাগলো। আমি বললাম, তার হাতে একটা পুরনো কাগজের টুকরো ছিল, আর সেই কাগজে কিছু একটা লেখা ছিল। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কি লেখা। হঠাৎ করে বিদ্যুৎটি আমার দিকে তাকালো। তার চোখে এমন একটা বিষণ্ণতা যে ছিল, যা আমার হৃদয়টা কেঁপে উঠলো। সে আমাকে তার আঙ্গুল দিয়ে ইশারা করলো। সে চা খাচ্ছিল, বরং মনে হচ্ছিল সে যেন আমাকে চা পান করার জন্য ডাকছে। আমি সাহস করে বললাম, চা চা, চলো। জসিম চাচা ভয় বলল, না, আমি যাব না, ওটা কোনো মানুষ না। আমি বললাম, ওটা কোনো ভূত হলে আমাকে কিছুই করবে না। আমি কেন যেন বুঝতে পারছি ওটা কোনো ভালো আত্মা। আমি ধীরে ধীরে সেই চায়ের দোকানের দিকে এগিয়ে গেলাম। কাছে গিয়ে দেখি চা নয়, এটা এক ধরনের হালকা তরল। তার তার আর তার ঘ্রাণটা এত সুন্দর যা আমি জীবনও পাইনি। আমি কাপটা হাতে নিলাম, আর দেখি কাপের ভিতর একটি ছোট চিরকুট লেখা ছিল। আমি সেই সব লোককে খুঁজছি যারা এই চায়ের রহস্য বুঝতে পারে। আমি ধীরে ধীরে আর দেখি কাপের ভিতরে একটা ছোট চিরকুটে লেখা ছিল, আমি সেই সব লোকে খুঁজছি যারা এই চায়ের রহস্য বুঝতে পারে। আমি চিরকুটটা পকেটে রাখলাম, আর বৃদ্ধটিকে বললাম, আমি আপনার রহস্য সমাধান করব। তখন বৃদ্ধটি হাসলো, আর তার হাসিটা এমন এমন করুণ ছিল যে আমার চোখে পানি চলে এলো। সে ধীরে ধীরে অদ্ভুত হয়ে গেল, আর লণ্ঠনটা নিভে গেল। পুরো বাস স্ট্যান্ড আবার আগের মতো অন্ধকার হয়ে গেল। আমি জসিম চাচার কাছে গিয়ে ফিরলাম। তিনি অবাক হয়ে বলল, কি হলো, তুমি ঠিক আছে তো? আমি বললাম, হ্যাঁ, আমি জানি এর রহস্য সমাধান কোথায় আছে। আমরা পরের দিন সকালে সেই ভাঙা চায়ের দোকানে গেলাম। সেখানে আমি সেই কাপটা পেলাম, আর তার নিচে একটা ছোট বক্সটার ভিতরে একটা চাবি ছিল, আর সেই চাবি গায়ে লেখা ছিল কফি হাউস। আমি জসিম চাচাকে বললাম, চলো আমরা কফি হাউসে যাই। সেখানে পুরনো কফি হাউসে দিকে গেলাম। সেখানে গিয়ে আমরা একটা পুরনো তালা দেখতে পেলাম, আর সেই গায়ে লেখা ছিল রহস্য সমাধান। আমি সেই চাবিটা দিয়ে তালাটা খুললাম। ভিতরে আমরা একটা পুরনো চিঠি আর একটা অ্যালবাম পেলাম। চিঠিতে লেখা ছিল, আমরা প্রিয় বন্ধু,
তুমি এই চিঠিটা পাও, তাহলে তুমি আমার গুপ্তধনের অধিকারী। চিঠিটা চিঠিটা লিখেছিল একজন বিখ্যাত চা বিক্রেতা, তার নাম ছিল রমেশ। সে তার জীবনে সব টাকা একটা জায়গা লুকিয়ে রেখেছিল, কিন্তু তার একটা শর্ত ছিল, সে চেয়েছিল এই গুপ্তধনের সন্তান, তবে সে তার রেসিপি দিয়ে তার প্রিয় কফি হাউসটা আবার চালাবে। ঠিকটা পড়ার ঠিকটা পড়ার আর আমি বুঝতে পারলাম না। গল্পটা অনেক ভালো ছিল। যাই হোক, আজকে গল্পটা এখানে শেষ করছি। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। নেক্সট কোনো অন্য গল্পে দেখা হবে। আচ্ছা, এই পর্যন্তই।